হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স। আমি অসিত, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে ভিডিও শুরু করবার আগে সবাইকে আমার সমস্ত বাঙালি ভাই বোনেদের এবং যারা আমার থেকে বড় তাদের সবাইকে এই আমাদের নতুন বছরের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকে শুরু করতে চলেছি আমাদের নতুন সিরিজ, যেখানে আমরা কথা বলবো ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে। অর্থাৎ এই ইন্ডিয়ান হিস্ট্রিতে কিন্তু আমরা কমপ্লিটলি পুরোপুরি একেবারে প্রি হিস্টোরিক পিরিয়ড থেকে মোটামুটি একেবারে 1947, না 1947 বলা ভুল হবে, আমরা যাব 1950s পর্যন্ত, যখন সংবিধান মোটামুটি কার্যকরী হয়। এই পুরোটা হিস্ট্রি কিন্তু আমরা কথা বলবো। এটা হচ্ছে আমাদের পার্ট 1 এবং আমরা মোটামুটি 15টা পার্টের মধ্যেই আশা করছি পুরো হিস্ট্রি চ্যাপ্টারটা পুরোপুরি আমরা কমপ্লিট করব। এখানে আমরা একেবারে প্রাগৈতিহাসিক, অর্থাৎ যে কিভাবে মানুষের সৃষ্টি হলো সেখান থেকে শুরু করে কিন্তু অর্থাৎ আমরা এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি পুরোটাই কভার করব। আপনারা কিন্তু যারা এখনো পর্যন্ত হয়তো ইতিহাসের কোনো কিছুই কমপ্লিট করেননি বা কোনো কিছুই একেবারে কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার নেই, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই খুবই বেশি হেল্পফুল হবে। এবং যারা মোটামুটি কিছুটা হিস্ট্রি পড়েছো তাদের জন্য বলবো, এখানে থেকে কিন্তু নোট ডাউন করার বা রিভিশন করবার জন্য একটা খুব ভালো স্কোপ থাকবে। তোমরা প্রথম ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এবং বাকি ভিডিওগুলো কিন্তু পরপর কমপ্লিট হয়ে আসবে। এবং এই ভিডিওগুলো আপনি এসএসসি, আরআরবি যে ধরনেরই এক্সামস দেন না কেন বা যে কোনো স্টেট লেভেলের কোনো পরীক্ষাগুলো দিতে থাকেন না কেন, সেখানে কিন্তু আমাদের এই হিস্ট্রিটার খুবই একটা বড় জায়গা থাকবে। তো চলুন শুরু করা যাক, খুব বেশি সময় নষ্ট না করে। আজকে আমাদের পার্ট 1 এবং এই পার্ট 1-এ আমরা দেখে নেব। দেখুন, সবার প্রথমে এই যে আমরা ইন্ডিয়ান হিস্ট্রিকে কিন্তু জেনারেলি 3টে ভাগে ভাগ করা রয়েছে। আমরা সবাই জানি যে এনসিয়েন্ট হিস্ট্রি, এই এনসিয়েন্ট হিস্ট্রির যদি টাইমলাইন আমরা বলি, তো এইটা কিন্তু একেবারে সেই প্রি হিস্টোরিক পিরিয়ড, অর্থাৎ প্রাগৈতিহাসিক সময় থেকে 700 অব্দ পর্যন্ত, অর্থাৎ 700 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু আমরা এটা পাই। অর্থাৎ প্রি হিস্টোরিক পিরিয়ড থেকে 700 এডি, এটা হচ্ছে আমাদের এনসিয়েন্ট হিস্ট্রি। মিডিয়েভাল হিস্ট্রি আমরা যেটা পাচ্ছি 700 এডি এডি থেকে কিন্তু 1857, অর্থাৎ আমরা যে দেখছি যখন ভারত ব্রিটিশ ক্রাউনের মধ্যে কমপ্লিটলি চলে আসে, অর্থাৎ সিপাহি বিদ্রোহের পর যখন কুইন কুইনের আন্ডারে বা ক্রাউনের আন্ডারে যখন আমরা চলে আসি কমপ্লিটলি ভারত, তখন পর্যন্ত আমরা সেটাকে মিডিয়েভাল হিস্ট্রিতে দেখছি। এবং জাস্ট যখন আমরা ক্রাউনের আন্ডারে আসলাম, অর্থাৎ ব্রিটিশ যুগ শুরু হলো, তারপর থেকে কিন্তু আমাদের স্বাধীনতার ইতিহাস পর্যন্ত মোটামুটি এটাকে 1991 পর্যন্ত আমরা কিন্তু মডার্ন হিস্ট্রির ফেজ হিসেবে আমরা ধরে রাখি। তো এই কমপ্লিট সিরিজগুলো আমরা ক্লিয়ার করব। তো আজকে আমরা শুরু করব সবার প্রথমে এনসিয়েন্ট হিস্ট্রি, বাট এনসিয়েন্ট হিস্ট্রির আমরা আজকে ইন্ট্রোডাকশন রাখবো, যেখানে আমরা মেনলি টাইম পিরিয়ডসগুলো দেখবো কোনটার কোন, এবং এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, কেননা পরীক্ষাতে কিন্তু এই টাইম পিরিয়ডসগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে। তো এই এনসিয়েন্ট হিস্ট্রি পড়বার আগে আমরা একটু গল্পের মতো করে, দেখুন হিস্ট্রিকে যদি আমরা গল্পের মতো করে কাহিনীর মতো ভাবে আমরা যদি জানি, তাহলে কিন্তু আমাদের পড়বার খুব বেশি প্রেশার নিতে হয় না। তো এনসিয়েন্ট হিস্ট্রি পড়বার আগে যখন আমরা প্রাগৈতিহাসিক সময়ের কথা বলছি, তো সেই মুহূর্তে পৃথিবীটা ঠিক কত ছিল, অর্থাৎ আমরা যে সময়টার কথা বলছি প্রায় কয়েক হাজার বছর আগের কথা বা কয়েক কোটি বছর আগের কথা, যে সময় আমাদের পৃথিবীর সমস্ত কন্টিনেন্টগুলো একটা জায়গার মধ্যে থাকতো। এবং এই যে জায়গাটাকে, এই অবস্থাটাকে আমরা বলি প্যানজিয়া। এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রাখবেন। প্যানজিয়া কিন্তু অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় যে প্যানজিয়া জিনিসটা কি। তো প্যানজিয়া হচ্ছে সেই রকম সময় যখন আমরা দেখতাম যে কন্টিনেন্টগুলো, অর্থাৎ আমাদের যে মহাদেশগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা একটা আরেকটার সঙ্গে জুড়ে থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে নর্থ আমেরিকা, এটা আমাদের ইউরোপ, আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের, এখানটাতে রয়েছে চায়না, এখানটাতে তিব্বত, এখানটাতে মঙ্গোলিয়া, এখানটাতে আমাদের পুরো রাশিয়া, যেটা আমরা ইউএসএসআর দেখতাম, নর্থ আমেরিকা। এবং সব থেকে ভালো জিনিস যেটা মনে রাখবার, যেটা আমি পরবর্তীকালে যখন দেখবো যে আফ্রিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এই 3টে কিন্তু পাশাপাশি অবস্থান করতো। যে কারণে আমরা যখন দেখবো যে এই যে মানব, যখন আমরা দেখতাম যে পিকিং মানব যেটা চীনে আবির্ভূত হয়, বা পরবর্তীকালে আমরা দেখবো যে বিভিন্ন মানব বা মানুষের উৎপত্তি যখন দেখবো, তখন আমরা দেখবো যে এই আফ্রিকা থেকে জেনারেলি এগুলোর উৎপত্তি, মানুষের যে বংশধর তাদের উৎপত্তি কিন্তু আফ্রিকার থেকে মোটামুটি ধরে নেওয়া হয়। এবং সেখান থেকে পরবর্তীকালে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এবং রিসেন্টলি আমরা দেখব যে আমরা দেখেছিলাম
কয়েকদিন আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা দেখছিলাম যে অস্ট্রেলিয়াতে যে ধরনের জীবাশ্ম পাওয়া যায় ঠিক সেরকমই প্রায় 40,000 বছর প্রাচীন একটা জীবাশ্ম কিন্তু ভারতেও পাওয়া গেছে। তো প্রশ্নটা এটা কিন্তু আমার তোমাদের জন্যই রইলো যে ভারতের ঠিক কোথায় এটা পাওয়া গেছে। আমি তোমাদেরকে ক্লু দিতে পারি যে ভারতের সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে কোনো একটা জায়গাতে এটা পাওয়া গিয়েছিল। তো এটা একটা বিশেষ প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম। তো সেই জীবাশ্মটা কোথায় পাওয়া গেছে এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো এই সময় কি ছিল, আফ্রিকা, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া পাশাপাশি অবস্থান করতো, যে কারণে এদের মধ্যে কিন্তু একটা রিলেশন দেখতে পাওয়া যায়, অর্থাৎ এদের এদের মধ্যে কিন্তু একটা যোগ সাজস পাওয়া যায় যে আফ্রিকাতে বা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়াতে প্রায় একই রকম প্রজাতির সমস্ত জীবজন্তুদের দেখতে পাওয়া যেত। এবং পরবর্তীকালে এই যে অংশটা যেটা আমরা এই আফ্রিকা, এশিয়া, আফ্রিকা, ইন্ডিয়া, আন্টার্কটিকা এই অংশটাকে এটাকে আমরা বলতাম গন্ডোয়ানা, এবং এই যে উপরের অংশটা এই যে এই অংশটাকে আমরা বলতাম লরেশিয়া। তো এই যে লরেশিয়া এবং গন্ডোয়ানা, এই গন্ডোয়ানার অংশ ছিল ভারত। এই ভারতের গন্ডোয়ানা থেকে ভারত পরবর্তীকালে কিন্তু জেনারেলি কি হচ্ছিল, আমরা যে টেকটনিক প্লেটস গুলো জানি, তো সেই টেকটনিক প্লেটস গুলো একটার পর একটা যখন সরতে থাকে তখন ইন্ডিয়া কিন্তু ধীরে ধীরে ইউরেশিয়ার দিকে মুভ করতে থাকে এবং পরবর্তীকালে এইখানে এসে হিট করে এবং এই জায়গাতে যে কারণে হিমালয়ের সৃষ্টি হয়, যেগুলো আমরা কিন্তু পরবর্তীকালে জিওগ্রাফিতে পড়বো। এখন এগুলো নিয়ে খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। এবং অস্ট্রেলিয়া কি করে এই দিকে মুভ করতে থাকে, যে কারণে আজকের আমরা অস্ট্রেলিয়া এরকম জায়গায় দেখতে পাই। এবং আফ্রিকা আজকে কিছুটা এদিকে উপরের দিকে মুভ করে, যে কারণে আমরা ভারতের পাশে এই যে আমাদের এই এই অংশটা যেটাকে আমরা হর্ন অফ আফ্রিকা বলে থাকি, যেটা অ্যারাবিয়ান সিতে অবস্থিত। এবং আরো একটা কথা বলে রাখি, এই অংশটাতে ছিল কিন্তু আমাদের এই যে এই অংশটা, এটাকে আমরা বলছি টেথিস সাগর, যেটা একটা সময় ছিল টেথিস সি। তো এই টেথিস সাগরের নাম দেওয়ার পেছনে একটা কারণ রয়েছে। এই টেথিস হচ্ছেন মানে কি বলবো, একজন পুরাণের একজন দেবতা। তো তার নাম থেকেই কিন্তু এই টেথিস সাগরের নাম দেওয়া হয়েছিল। কারণ এটা পুরোটাই তো একটা কল্পনা। এটা এভাবে কিভাবে হয়েছিল এটা পুরোপুরি একটা কল্পনা করা হয়েছিল। তো সেই জন্যই এই নামগুলো এভাবে দেওয়া। তো ইন্ডিয়া কিন্তু পরবর্তীকালে এরকম জায়গায় আজকে আমরা দেখতে পাই। এবং সেই সময় আমরা যদি দেখি, দেখো মেনলি কিন্তু ৩ ধরনের মানুষের কথা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। যেটা এবং বাকিগুলো আমি বলবো, অবশ্যই বলবো, এরপরেই আমি বলছি। কিন্তু এই ৩ টের কথা তো খুব ভালো করে মনে রাখতে হবে। যেটা হচ্ছে হোমো হ্যাবিলিস। এরা কিন্তু জেনারেলি কি বলবো, এরা সোজা হয়ে দাঁড়াতো না। এরা মাটি ২ হাতে ভর দিয়ে আ ঝুঁকে চলতো। এবং তারপরে যেটা আমরা দেখতে পাই, হোমো ইরেক্টাস। হোমো হ্যাবিলিসের পরে কিন্তু আসে হোমো ইরেক্টাস। এই হোমো ইরেক্টাস অর্থাৎ সেই সময়ের মানুষ যারা সোজা হয়ে দাঁড়াতে পারতো, এবং এই সময়ের মানুষরাই কিন্তু জেনারেলি আমরা প্রস্তর যুগের সময়ে এই হোমো ইরেক্টাস মানুষদেরকে দেখতে পাই। এবং এই হোমো ইরেক্টাসরাই কিন্তু পরবর্তীকালে আগুন জ্বালানো এবং অন্যান্য কাজকর্মগুলো শিখেছিল। এবং পরবর্তীকালে যে আমরা মানুষদেরকে দেখতে পাই যাদেরকে আমরা বলছি হোমো সেপিয়েন্স, এবং এই হোমো সেপিয়েন্স মানুষদের আমরা জেনারেলি উন্নত মানুষ বলে থাকি। বাট পরবর্তীকালে এই হোমো সেপিয়েন্সেরও আরো একটা প্রজাতি আছে যেটাকে আমরা বলছি হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, যেটা আমরা পরবর্তীকালে দেখব। তো এই যদি আমরা দেখি প্রায় 40 মানে 40 মিলিয়ন অর্থাৎ প্রায় 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ। ওকে, তো 10 লাখ 1 মিলিয়ন, তো 10 লাখ ইন্টু 40 যদি আমরা ক্যালকুলেট করি, তো 40 মিলিয়ন বছর আগে আমরা আমাদের যে কমন এনসেস্টর অর্থাৎ যে শিম্পাঞ্জির আমরা যেটা পাই, এবং তা থেকে আমরা পরবর্তীকালে কি পাই, রামাপিথেকাস। এবং তারপরে কি হয়ে যায়, অস্ট্রালোপিথেকাস। এবং তারপরে মোটামুটি 2.5 মিলিয়ন ইয়ার্স এগো আমরা কিন্তু এই ধরনের যেটাকে আমরা প্রাচীন মানব বলে থাকি তাদের উৎপত্তি হয়। এবং সেখান থেকে আমরা যেটা পাই হোমো ইরেক্টাস, অর্থাৎ যখন তারা সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে। দেখুন এখানে আপনারা বলবেন যে অস্ট্রালোপিথেকাস থেকেই মানুষ সোজা হয়ে দাঁড়াতে পেরেছিল, অবশ্যই পেরেছিল, কিন্তু হোমো ইরেক্টাস এই সময়ে কিন্তু এদের মধ্যে মানুষের যে লক্ষণ সেগুলো কিন্তু এই সময় থেকে দেখা যাওয়া শুরু হয়। এবং এরপরে আসে হোমো সেপিয়েন্স, এবং তারপরে আমরা জেনারেলি হোমো সেপিয়েন্স সেপিয়েন্স পাই। এবং এর মাঝে নেanderthal ম্যান বা নেanderthal মানুষ এই ধরনের মানুষকেও কিন্তু আমরা পেয়েছিলাম প্রায় 70,000 বছর আগে। তো সব থেকে ভালো যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই 2500 অর্থাৎ 2,50,000 2,50,000 বছর আগে কিন্তু আমরা জেনারেলি যেটা পেয়েছিলাম হোমোসেপিয়েন্স। এবং এরাই কিন্তু আপনারা দেখুন এখানে এরা কিভাবে এদের অস্ত্র শস্ত্র ব্যবহার করতে, এগুলো এখানে কিন্তু ছবির মধ্যে দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে হোমো ইরেক্টাস এই সময় থেকে কিন্তু এরা জেনারেলি অস্ত্রের ব্যবহার করে। তার আগে এরা কি করতো, পাথরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মেরে
পশু শিকার বা অন্যান্য শিকার করার চেষ্টা করতো, বাট অস্ত্র কিন্তু এই হোমো ইরেক্টাস থেকে ধীরে ধীরে আসতে শুরু করে। ওকে, তো নেক্সট এবার আমরা চলে আসছি এনসিয়েন্ট হিস্ট্রিতে। তো এনসিয়েন্ট হিস্ট্রিতে জেনারেলি আমরা পাই টোটাল 4টে ভাগে। সবার আগে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড। তো প্রি হিস্টোরিক পিরিয়ড অর্থাৎ এমন সময়, যে সময়ের আমরা কি পাচ্ছি, কোনো ধরনের কিন্তু লিখিত প্রমাণ আমরা পাই না, বাট এদের কিন্তু নিদর্শন আমরা পাচ্ছি। এদের নিদর্শন আমরা কিন্তু গোটা পৃথিবী জুড়ে প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু এই প্রি হিস্টোরিক পিরিয়ডের মানুষদের কিন্তু আমরা অস্তিত্ব পাই, যেখানে আমরা বিভিন্ন গুহা বা গুহাচিত্র থেকে কিন্তু এদের আমরা আহ, নিদর্শন পেতে থাকি। এরপরে আমরা কথা বলবো কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। দেখুন এই সময় আমরা, আমাদের কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, বাট অন্যান্য আরও যে সময় সমসাময়িক যে সমস্ত সিভিলাইজেশনসগুলো ছিল, অর্থাৎ আমরা যদি বলি যে ইজিপশিয়ান বা সুমেরিয়ান, এই সমস্ত যে সমস্ত ছিল, এবং চায়নাও কিন্তু তার সমসাময়িক সভ্যতার চলে আসছিল, বাট আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে বেশি করে কথা বলবো এবং খুব ডিটেলসে দেখবো, এবং এটার উপর পুরো একটা আলাদা লেকচার নেবো, কেননা এখানটাতেই কিন্তু খুব বেশি প্রশ্ন আসে। এবং তারপরে আমরা দেখব বেদিক পিরিয়ড, অর্থাৎ আরিয়ানস যারা, তাদের আমরা দেখব, এবং পোস্ট বেদিক পিরিয়ড অর্থাৎ আর্যদের পরবর্তী সময়ে কি হয়েছিল, এবং সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা কিংডমস অ্যান্ড এম্পায়ার্স, অর্থাৎ যেখানে আমরা দেখব আমাদের মৌর্য বংশ, শুঙ্গ বংশ, শাক্য বংশ, সমস্ত এক একটা, অর্থাৎ এনসিয়েন্ট ইন্ডিয়া কিন্তু আমরা পুরোপুরি কভার করব এখান থেকেই। ওকে, এবার যদি আমরা একটা মোটামুটি ব্রিফ টাইমলাইন দেখে নিই, দেখুন এখান আমরা দেখতে পাচ্ছি যেটা মোটামুটি 4 লাখ বিফোর খ্রিস্ট থেকে 2500 বিফোর খ্রিস্ট পর্যন্ত যেখানে আমরা পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের স্টোন এজ। অর্থাৎ যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে স্টোন এজ মোটামুটি কিরকম সময় হয়েছিল, তো এটা কিন্তু মোটামুটি 2500 বিসি পর্যন্ত আমরা এটাকে ধরি, এবং এক্ষেত্রে আমরা স্টোন এজকেও 3 ভাগে ভাগ করি, যেটা আমি পরবর্তীকালে আরো ভাগ করে দেখাবো। এক্ষেত্রে আমরা প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক, বা অর্থাৎ প্রাচীন প্রস্থের যুগ, নতুন প্রস্থের যুগ এবং প্রাচীন ও নব্য প্রস্তর যুগের মাঝামাঝি একটা সময়, যেটাকে আমরা মেসোলিথিক এজ বলছি, এইগুলো কিন্তু আমরা এরপরেই কমপ্লিটলি দেখব। এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যেটা, অর্থাৎ সিন্ধু সভ্যতা, এটা কিন্তু 2500 বিসি থেকে 1500 বিসি। এখানটাতে কিন্তু আমি বলবো অনেক জায়গায় বিভিন্ন ধরনের পাবে, কখনো 3300 থেকে 1550 এরকম বিভিন্ন ডেটসগুলো পাবে। তো মোটামুটি 2500 থেকে সাড়ে 1550 বিসি পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো, তবে ডাইরেক্ট কোশ্চেন্স আসে না। তবুও আমি বলছি মোটামুটি এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে। এবং বেদিক পিরিয়ড অর্থাৎ বেদিক এজ যেটা 1500 থেকে 1000 বিসি, মৌরিয়ান ডাইনেস্টি, এগুলো তো আমরা পাই, কেননা এখান পর্যন্ত আমরা এই যে ভেদিক পিরিয়ডের পরবর্তীকাল থেকে আমরা কিন্তু এদের লিখিত প্রমাণ পাচ্ছি, কেননা আমরা যখন এই ভেদিক পিরিয়ড, এখানে আমরা, আমাদের কাছে চলে আসে ঋক, সাম, যজু, অথর্ব, এছাড়া বিভিন্ন উপনিষদ, এখান থেকে কিন্তু আমরা লিখিত আকারে প্রমাণ পাওয়া শুরু করি। পরবর্তীকালে মৌর্য ডাইনেস্টি থেকে আমরা চাণক্যের লিখিত আকারে পাই, চাণক্যের অর্থশাস্ত্র, যেটা কি বলবো, আমাদের কাছে একটা বিশাল বড় অবদান আমাদের ইতিহাসের জন্য। পরবর্তীকালে আমরা পাচ্ছি কত 185 বিসি থেকে 320 বিসি, এখানে আমরা পাচ্ছি গ্রিক ইনভেনশন, অর্থাৎ অনেক সময় প্রশ্ন আসে ডাইরেক্টলি যে স্বর্ণ, আমাদের দেশে মুদ্রা কারা প্রথম প্রচলন করেছিল, তো ইন্ডো গ্রিক যারা, অর্থাৎ যারা গ্রিক থেকে আমাদের দেশে যখন ইনভেশন হয়, যখন আমাদের অর্থাৎ কি বলবো, যে আলেকজান্ডার যখন ভারতে ইনভেনশন ইনভেশন করে, অর্থাৎ আলেকজান্ডার যখন ভারতে প্রবেশ করে, এবং তারপরে সেলুকাস, এই সমস্ত অংশটা, এবং সেই সময়ের এই মৌর্য ডাইনেস্টি এবং গ্রিক ডাইনেস্টি পাশাপাশি প্যারালালি চলতে থাকে, কেননা সেলুকাসের কন্যা হেলেনার সাথে পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা, তা আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, তো ওনার বিবাহ হয়, এবং পরবর্তীকালে তার পুত্র এবং তার পুত্র অশোক, এইভাবে কিন্তু ধীরে ধীরে আমরা ইতিহাসগুলো এগিয়ে নিয়ে যাব। এবং পরবর্তীকালে দেখব যে 320 থেকে 520 এডি, এখানটাতে আমরা পাবো গুপ্তা এরা, অর্থাৎ গুপ্তদের সময়, এবং 606 থেকে 647 এইখানটাতে আমরা পাচ্ছি হর্ষবর্ধনের সময়। এবং এই সময় দক্ষিণ ভারতে আমরা বেশ কিছু আরো দেখতে পাই, চোল ডাইনেস্টি, পল্লবাজ, বা এই সমস্ত যেগুলো, এগুলো আমরা কিন্তু পরবর্তীকালে দেখব। এবং
648 থেকে 1000 এডি পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা পাল, প্রতিহার এদের মধ্যে এদের যে হিস্ট্রি সেগুলো জানতে পারি। বাট এই সময়টাতে আরেকটা আমি কথা বলে রাখি, প্রায় এই যে আমরা বলেছিলাম প্রিহিস্টোরিক পিরিয়ডের ওই সময়টা, বা আমি যখন ইতিহাসের কাল বিভাজন করছিলাম সেই সময় বলছিলাম যে এনসিয়েন্ট হিস্ট্রি 700 এডি পর্যন্ত আমরা পাচ্ছিলাম। তো এই যে 700 এডি এই সময়টাকে এই জন্য ধরে নেওয়া হয় কেননা মোটামুটি 700 এডি এইরকম সময়ে মুসলিম ইনভেনশন কিন্তু ভারতবর্ষে শুরু হয়ে গিয়েছিল, এবং সেগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তীকালে যখন আমরা মেডিয়েভাল হিস্ট্রি পড়া শুরু করব। তো আহ, এবার আমরা চলে আসছি প্রিহিস্টোরিক পিরিয়ডে। তো প্রিহিস্টোরিক পিরিয়ড হচ্ছে সেই সময়টা যার আমরা কি বলছি কোনো লিখিত আকারে কোনো কিছু পাচ্ছি না, বাট তার কিন্তু সবকিছুই আমরা নিদর্শন গোটা পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এই যে প্রিহিস্টোরিক পিরিয়ড এটাকে আমরা ভাগ করছি তিন ভাগে, প্যালিওলিথিক বা সরি আমি ভুল বললাম, যে প্রিহিস্টোরিক টাইমটা এখানে আমরা যেটা স্টোন এজ যেটাকে আমরা বলছি সেই স্টোন এজটাকে আমরা তিন ভাগে ভাগ করছি, প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। এই প্যালিওলিথিক যে পিরিয়ডটা, এই প্যালিওলিথিক পিরিয়ডে অর্থাৎ যেখানে আমরা বলছি প্রাচীন প্রস্তর যুগ, অর্থাৎ যখন মানুষ সবেমাত্র পাথরের ব্যবহার শুরু করেছিল, অর্থাৎ পাথর দিয়ে কিভাবে অস্ত্র বানাতে হয় সেই জিনিসটা শিখেছিল, সেই সময়টাকে আমরা বলছি প্যালিওলিথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগ। এবং নিওলিথিক টাইম বা নিওলিথিক পিরিয়ড সেটা সেটা হচ্ছে নব্য প্রস্তর যুগ, যে সময় মানুষ পাথরের এই হাতিয়ারগুলোকে আরো ধারালো করতো, বা এই পাথরের হাতিয়ারগুলোকে শান দেওয়ার জন্য তাদের কাছে যে ব্যবস্থা করেছিল সেটাকে আমরা বলছি নিওলিথিক যুগ। এবং এই দুটোর মধ্যবর্তী সময় যে অংশটা সেটাকে আমরা বলছি মেসোলিথিক যুগ, যেই সময় মানুষ, দেখুন এই যে প্যালিওলিথিক টাইম, এই প্যালিওলিথিক টাইমে কিন্তু মানুষের যে জীবন ধারণ ছিল সেটা কিন্তু পুরোপুরি যাযাবরের মতো ছিল। তারা কি করতো, চাষাবাদ জানতো না, তারা পশু শিকার করতো, গাছের ফলমূল খেয়ে থাকতো। কিন্তু পরবর্তীকালে এই মেসোলিথিক পিরিয়ডে তারা কি করতো, তারা কিন্তু চাষাবাদ শিখেছিল। একটা জায়গায় মোটামুটি টেম্পোরারি একটা বাড়ি বানানো শুরু করেছিল এবং সেখানে তারা থাকতো। এবং পরবর্তীকালে নিওলিথিক পিরিয়ডে তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস করা শুরু করে ধীরে ধীরে। এবং চ্যালকোলিথিক পিরিয়ড এটা হচ্ছে সেই সময় যখন মানুষ ধাতুর ব্যবহার শুরু করে, অর্থাৎ এটা কিন্তু স্টোন এজ থেকে চলে আসে স্টোন এজের পরবর্তী অংশে যখন ধাতুর সময় আসে, যেটা আজও চলছে, যে লোহার সময় আমরা মডার্ন দিনেও এখনো কিন্তু মোটামুটি চ্যালকোলিথিক পিরিয়ডের অংশ বলতে পারি, যদিও আমরা ইতিহাসে সেভাবে ধরি না। যাই হোক, এটা নিয়ে আমি খুব বেশি ডিসকাস করছি না, বাট এই চ্যালকোলিথিক পিরিয়ড হচ্ছে সেই সময় যখন মানুষ ধাতুর ব্যবহার করে। এবং প্রথম আহ, আহ, এর একটা কাহিনী এভাবে ধরা হয় যে মানুষ যখন আগুন জ্বালাতে শিখেছিল, তো আগুন জ্বালানোর সাথে সাথে যখন বেশ কিছু মেটাল আমরা পেয়েছিলাম যাদের আকরিকগুলো, যেগুলো লো মেল্টিং পয়েন্ট, অর্থাৎ যাদের গলনাঙ্ক অনেক কম হয়, সেই ধরনের ধাতু যেমন আমরা কপার বা টিন, এই সমস্ত যে আকরিকগুলো এদের আগুনের মধ্যে আসলে সেখান থেকে লাভার আকারে এরা কিছু পায়। তো যেগুলোকে তারা ঠান্ডা করে পরবর্তীকালে অস্ত্রের আকারে বা অন্যান্য কাজে ব্যবহার করা শুরু করে, এবং সেখান থেকে শুরু হয় চ্যালকোলিথিক পিরিয়ডের। এগুলোর যদি আমরা উম, আহ, একটু আরো ভালো করে ডিটেলস নিই তাহলে আমরা দেখবো যে প্যালিওলিথিক এজ যেটা মোটামুটি 30,000 বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত আমরা ধরে নিই। অর্থাৎ সেই সময় আমরা এই যে বললাম যে এক্ষেত্রে তারা কি করতো, গুহায় বাস করতো, অর্থাৎ প্যালিওলিথিক এজ অর্থাৎ প্রাচীন প্রস্তর সময়, যে সময় মানুষ গুহায় বসবাস করতো। এবং আরো একটা প্রশ্ন কিন্তু আসে যে বৃহৎ প্রস্তর বলতে আমরা কি বুঝি। তো বৃহৎ প্রস্তর বলতে কি বুঝি এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসেই পরীক্ষাতে। তো বৃহৎ প্রস্থ অর্থাৎ এক একটা যে বড় গুহা, সেই গুহার মধ্যে তারা যখন বসবাস করত, সেই যে অবস্থাটাকে সেটাকে কিন্তু বৃহৎ প্রস্থের সময় বলা হয়। ওকে, তো এইটা নিয়ে কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবেন। এই বৃহৎ প্রস্তর যুগ নিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। এবং এই সময় যদি আমরা অস্ত্রশস্ত্রের দিকে তাকাই, দেখুন উম, এই ধরনের পাথরগুলোকে ওরা কুড়িয়ে কুড়িয়ে নিজেদের কাছে রাখতো এবং এগুলো দিয়ে কিন্তু তারা অস্ত্রশস্ত্র হিসাবে ব্যবহার করতো। এবং পরবর্তীকালে যেটাকে আমি বলেছিলাম মেসোলিথিক যুগ, যেটা 10,000 থেকে 8,000 বিসি পর্যন্ত, অর্থাৎ যে সময় মানুষ কি করতো, মাছ শিকার করতো একটা জায়গায়, এইভাবে টেম্পোরারি বাড়ি বানাতো, যেটা আমি বলেছিলাম। এক্ষেত্রে কিন্তু তখনও কমপ্লিটলি একেবারে স্থায়ী ঘরবাড়ি কিন্তু বানানো শুরু হয়নি। এই ধরনের টেম্পোরারি ঘরবাড়ি কিন্তু তারা বানাতো বা অস্থায়ী ঘরবাড়ি বানাতো, এবং তারা কিন্তু চাষাবাদ শেখা শুরু করে।
তো সেই সময়টাকে আমরা, সেই যুগটাকে আমরা বলছি মেসোলিথিক পিরিয়ড। এবং এই মেসোলিথিক পিরিয়ড এবং নিওলিথিক পিরিয়ড, যেটা আমরা নতুন নব্যপ্রস্তর যুগ বলছি, এই সময়ের সমসাময়িক একটা সভ্যতা, যেটাকে আমরা আহ, আহ, একটা সভ্যতা নিয়ে আজকেই আমরা আলোচনা করব, তা পরেই বলছি। ওকে, তো এখন আগে আমরা শেষ করে নিই নিওলিথিক এজ। অর্থাৎ নিওলিথিক এজ, দেখুন এই সময় আমরা যে অস্ত্র শস্ত্রগুলো দেখছি, এই অস্ত্র শস্ত্রগুলো কিন্তু জেনারেলি যে পাথরগুলো দিয়ে তৈরি হতো, সেগুলোকে আমরা কি করতাম, বা সেগুলোকে এরা কি করতো, আহ, পাথরগুলোকে অনেক বেশি ধারালো করতো। এবং এগুলো মেনলি এক ধরনের পাথর, কোয়ারজাইট, সেইগুলো দিয়েই কিন্তু এগুলো তৈরি তৈরি করা হতো। এবং এই সময় শিলনোড়া, জাঁতা এইসবের ব্যবহার ছিল। এবং এই ধরনের কিন্তু আমরা জায়গার নিদর্শন পেয়ে থাকি। এই ধরনের জায়গা নিয়ে আমি কথা বলবো এরপরেই। এবং এই ধরনের কিন্তু ধীরে ধীরে তারা স্থায়ী বসবাস করা শুরু করে। এবং এই যে অবস্থাটা, এটা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা যে এটা কিন্তু এক ধরনের গ্রাম্য সভ্যতা। এটার মধ্যে কিন্তু তখনও নগর ভাব আসেনি। নগর ভাবটা কিন্তু চলে আসে যখন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের এজ আসে, বা এই সময়টাতে, যে সময়টাতে চ্যালকোলিথিক পিরিয়ড ছিল, ঠিক সেই সময় কিন্তু ধীরে ধীরে মানুষ নগরের দিকে যায়। তো তার আগে আমরা এবার দেখে নিই যে চ্যালকোলিথিক পিরিয়ড, যেটা নিয়ে আমি বলেছিলাম। দেখুন এই সময় কিন্তু মানুষ ধাতুর ব্যবহার করে। এবং এই যে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের ধাতু, অর্থাৎ কপার, ব্রোঞ্জ বা টিন, এই সমস্ত বস্তু দিয়ে এই ধরনের বিভিন্ন সামগ্রী তারা বানাতো। এবং পোড়া মাটির প্রচুর ব্যবহার কিন্তু এই সময় থেকে দেখতে পাওয়া যায়। আর এগুলো কিন্তু মোটামুটি নিওলিথিক এজ থেকে, বা নিওলিথিক এজের শেষের দিক থেকে চ্যালকোলিথিক পিরিয়ড পর্যন্ত এই আমরা মাটির ব্যবহার, সুন্দর সুন্দর মাটির ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। এবং এই ধরনের বাড়ির মধ্যে পাকা বাড়ি তারা বানাতো, বা তাদের নিজেদের জন্য স্থায়ী বাড়ি বানাতো। বাড়ির মধ্যে তাদের এইভাবে ফায়ার প্লেস থাকতো, অর্থাৎ আগুন জ্বালাবার ব্যবস্থা, যেখানে ঠান্ডা থাকতো সেখানে আগুন জ্বালাবার ব্যবস্থা কিন্তু তারা রাখতো। ওকে, এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো, যেটা আমি আগেও বলেছিলাম যে মেহেরগড় সভ্যতা, আমরা একটা সভ্যতা নিয়ে কথা বলবো যেটা গ্রামীণ সভ্যতা। এবং এই গ্রামীণ সভ্যতাটা মোটামুটি আমাদের মেসোলিথিক এবং নিওলিথিক এই সময়ের মধ্যেই তৈরি হয়েছিল। এবং তখনও ধীরে ধীরে চ্যালকোলিথিক পিরিয়ডটা আসছিল, অর্থাৎ ধাতুর ব্যবহার কিন্তু ধীরে ধীরে তারা শিখছিল। এই যে সময়টা, অর্থাৎ ৭,০০০ থেকে ২৫০০ বিসি, যদি এই ৭,০০০ থেকে ২৫০০ বিসি আমরা দেখি, দেখুন চ্যালকোলিথিকের মোটামুটি শুরু এবং নিওলিথিকের প্রায় কি বলবো, শেষের দিকটা। এই যে সময়টা, এই সময়টার মধ্যে কিন্তু এই মেহেরগড় সভ্যতা সৃষ্টি হয়েছিল। এবং এই মেহেরগড় সভ্যতাটা আমরা যদি দেখি এই জায়গাটাতে, অর্থাৎ বর্তমানের পাকিস্তান, যেটাকে আমরা বলছি কাচ্চি সমভূমি, এই কাচ্চি সমভূমিতেই কিন্তু প্রথম এটা আবিষ্কার করা হয়। এবং এই যে আমরা মেহেরগড় সভ্যতাটা, এটা কিন্তু আবিষ্কার করেন একজন ফরাসি ঐতিহাসিক, যার নাম জাঁ ফ্রাঁসোয়া জারেজ। অবশ্যই নামগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, ফরাসি জাঁ ফ্রাঁসোয়া জারেজ। এবং ইনি রিচার্ড মিজোর সহযোগিতায় কিন্তু এই মেহেরগড় সভ্যতার আমাদের খুঁজে পান। এবং এই মেহেরগড় সভ্যতা, যার একটা আপনি ছবি এখানে দেখতে পাচ্ছেন, যেখানে কাঁচা বাড়ি কিন্তু এরা বানাতো। ওকে, তো এই জায়গাটার যদি কখনো জিজ্ঞেস করা হয় যে এটা ঠিক উম, কোথায় অবস্থিত, তো এটা কিন্তু যে আমরা দেখছি হরপ্পা এবং মহেঞ্জোদারো, এই দুটোর ঠিক মাঝামাঝি অবস্থানে। এবং এর কিছুটা ওয়েস্টে, দুটোর মাঝামাঝি এবং ওয়েস্টে গেলে আমরা পাবো কাচ্চি সমভূমি অঞ্চল। ওকে, এই কাচ্চি সমভূমি অঞ্চলেই কিন্তু আমরা এটাকে পাই। এবং এটাকে যদি জিজ্ঞেস করা হয় কোন জায়গা, এটা হচ্ছে বলুচিস্তান। এই যে দেখতে পাচ্ছি আমরা বলুচিস্তান, এই বলুচিস্তানেই কিন্তু জেনারেলি মেহেরগড় সভ্যতাটা অবস্থিত। তো এর যদি আমরা কিছু ফিচার্স দেখে নিই, তো এর ফিচার্সের যদি দিকে তাকাই, সবার প্রথমে আমরা যদি বলি যে এর টুলস বা ওয়েপন্স, অর্থাৎ এই সময়ের মানুষের অস্ত্রশস্ত্র বা হাতিয়ার, এটা কিরকম ছিল। তো এই সময়ে যে টুলস এবং ওয়েপন্স ছিল, এগুলো মেনলি আমি যেটা আপনাদেরকে আগেও বললাম, যে নব্যপ্রস্তর যুগের সময়কার সূচালো, মসৃণ কৃষি যন্ত্রপাতি, এই সমস্ত জিনিস, অর্থাৎ মেনলি কৃষি যন্ত্রপাতি থাকতো, বা শিকার করার ধারালো কিছু অস্ত্র থাকতো, শিলনোড়া, জাঁতা, যেগুলো আমি দেখিয়েছিলাম নিওলিথিক পিরিয়ডে, যে সমস্ত জিনিসগুলো, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু মেহেরগড় সভ্যতার টুলস এবং ওয়েপন্স হিসেবে ব্যবহার হতো। এবং সিভিলাইজেশন যদি বলা হয়, তো সিভিলাইজেশন বা এই সময়ের বসতি, এগুলো কিন্তু মেনলি ছিল একটা গ্রামকেন্দ্রিক সভ্যতা। এবং এই সময় নগর সেভাবে কিন্তু তৈরি হয়নি, অর্থাৎ তখনও কাঁচা বাড়ির ব্যবহার হতো। কৃষিকার্য সবেমাত্র শিখেছিল তারা, ধীরে ধীরে যাযাবর জাতি থেকে ধীরে ধীরে স্থায়ী বসবাসের দিকে চলছিল।
কপারের ইউজ যদি আমরা দেখি, তো কপারের ইউজ কিন্তু তখন মোটামুটি শুরু হয়ে গিয়েছিল। তো বিভিন্ন কিছু কপারের আমরা সিলমোহর পাই, আরো বেশ কিছু জিনিস পাই। এরপর আমরা ফিউনারাল, অর্থাৎ যেটা মৃতের বা যখন মানুষ মারা যেত তখন কিন্তু তাদের আগে কি হতো, কোনো একটা জায়গায় ফেলে দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে যখন এই মেহেরগড় সভ্যতায় আমরা যখন এক্সকেভেশন করি বা যখন খনন কার্য হয়, তখন জানতে পারা যায় যে এই সময় মৃতের কিন্তু সমাধি দেওয়া হতো এবং সমাধির সঙ্গে অলংকার, হাতিয়ার ইত্যাদি অন্যান্য বস্তু এখানে দেওয়া হতো। এগ্রিকালচারের দিকে যদি নজর রাখি, যেটা আমি আগেও বললাম, এটা কিন্তু মেসোলিথিক এবং নিওলিথিক এই সময়কার সভ্যতা। তো এক্ষেত্রে কিন্তু এগ্রিকালচার হতো এবং এগ্রিকালচারে মোটামুটি দেখুন, ধান কিন্তু হতো না, একদম ভালো করে মনে রাখবেন, ধান কিন্তু হতো না, না সেটা মেহেরগড় সভ্যতায়, না ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি এই কথা বলতে পারি, লোথাল লোথালে কিন্তু কিছুটা ধানের অস্তিত্ব পাওয়া যায়, যেটা আমি যখন আইভিসি পড়াবো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, তখন আমি সেটা খুব ভালো করে বলবো। আরো কয়েকটা জায়গায় পাওয়া গিয়েছিল, দুটো একটা জায়গায় কিন্তু পাওয়া গেছিল, জেনারেলি গুজরাট এরিয়াতে কিন্তু এটা পাওয়া গিয়েছিল ধানের। তাছাড়া মেনলি এখানে গম আর যবের কিন্তু চাষ হতো, খুব ভালো করে মনে রাখবেন, ধান এবং যবের চাষ হতো, এবং ছোট ছোট নদীতে, এই এখানে যে নদী থাকতো, এই নদীতে কিন্তু বাঁধ দেওয়া হতো। এবং বিশেষ করে আপনারা যদি দেখেন, এই যে মেহেরগড় সভ্যতাটা, এটা কিন্তু জেনারেলি পাঞ্জাবের আশেপাশে, এই পাঞ্জাবের নামটাই কিন্তু এসেছে আহ ল্যান্ড অফ ফাইভ রিভার্স। আমরা জানি সিন্ধু সভ্যতা, সিন্ধু নদী যেটা, এর বেশ কয়েকটা উপনদী রয়েছে, যার মধ্যে কি বলবো, চেনাব, রবি, বীজ, সতলুজ, ঝিলম, এই যে নদীগুলো, তো এগুলো আমি, যদিও আমি জিওগ্রাফিতে কভার করে রেখেছি সিন্ধু নদীর সঙ্গে সঙ্গে, তো এই যে নদীগুলো, এগুলো থেকে কিন্তু ওরা চাষাবাদের জন্য, জল ব্যবহার করার জন্য নদীতে ছোট ছোট বাঁধ দিত নিজেদের চাষাবাদের জন্য। ক্যাটেল ফার্মিং যদি বলি, তাহলে আমি বলবো যে এই সময় মানুষ কিন্তু ধীরে ধীরে পশুপালনও শিখেছিল। তো পশুপালনে জেনারেলি কি করতো এরা, সবার প্রথমে এরা গরু, মোষ, ছাগল এগুলোর পশুপালন করতো। তো কুকুর তো অনেক আগেই মানুষ পোষ পোষ মানানো শিখে গিয়েছিল, আমাদের স্টোন এজে। বাট এই মেহেরগড় সভ্যতাতে এই সময় যে ক্যাটেলগুলো বা পশুপালন হতো, সেগুলো মেনলি কি হতো, আমাদের এই যে কৃষিজ দ্রব্য, যে সময় ধান, সরি, ধান ভুল বললাম, গম ও যব এইসব যে চাষ হতো, এগুলোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পণ্য পরিবহন করবার জন্য তারা কিন্তু এই ষাঁড় বা অন্যান্য মোষ এগুলোকে ব্যবহার করতো। বাট তাছাড়াও দুধের জন্য এরা ছাগল বা ভেড়া, মোষ এইসবের প্রতিপালন করতো। ইন্ডাস্ট্রিজের যদি কথা বলি, তাহলে ইন্ডাস্ট্রিজ হিসেবে আমি বলবো, এই সময় কিন্তু মেনলি যেটা ছিল মৃৎশিল্প, বা আমরা যেটাকে বলে থাকি মাটির শিল্প। মাটির হাঁড়ি কলসি, যেগুলো আমি আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম, এই ধরনের মাটির হাঁড়ি কলসি এত সুন্দর না হলেও সে সময় জেনারেলি চাকা দিয়ে তারা মাটির হাঁড়ি কলসি বানাতো। এবং বয়ন শিল্প হিসেবে কার্পাস তুলার চাষ ছিল, এবং সেখান থেকে তারা সুতো পর্যন্ত ব্যবহার করতো, যেগুলো আমরা পরবর্তীকালে খনন কার্য থেকে জানতে পারি। আইভিসি থেকে যখন আমি পড়াবো, তখন আমি আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যে রিসেন্টলি এই 2011-এ আমি একটা পেপার পড়ছিলাম, যেখানে রিসার্চ পেপার, যেখানে কিন্তু এটা জানানো হয়েছে যে আইভিসির মানুষ বা সিন্ধু সভ্যতার মানুষরা কিন্তু একটা বিশেষ ধরনের লাড্ডু খেত, যে লাড্ডুটা বেশ কয়েকটা শস্য দিয়ে, দানা শস্য দিয়ে কিন্তু তৈরি করা হতো। তো এগুলো কিন্তু খুবই খুবই বেশি ইন্টারেস্টিং, তোমরা যত যত পড়বে ইতিহাস, আরো খুব বেশি ইন্টারেস্ট আসবে। নেক্সট আমরা এবার চলে আসছি ইন্ডাস্ট্রিতে, কথা আমি বললাম যে আর মোটামুটি মৃৎশিল্প, বয়ন শিল্প এছাড়াও তারা কিন্তু বিভিন্ন পাথর, মাটি এইসব দিয়ে কিন্তু গয়না খুব ব্যবহার করতো। তুমি কিন্তু অবশ্যই, তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে, এই সময় যে বিড মেকিং ফ্যাক্টরি আইভিসিতে অনেক জায়গায় পাওয়া গেছে, লোথালে পাওয়া গেছে, অর্থাৎ বিড অর্থাৎ বিভিন্ন গয়নার তৈরি, লাপিস লাজুলি এই ধরনের আহ অলংকার, বা নল খাগড়া দিয়ে চুড়ি, পশুর লোম দিয়ে বস্ত্র, এইসব কিন্তু এই সময়ের শিল্পের মধ্যে পড়তো। নেক্সট বিজনেস, দেখুন বিজনেস অর্থাৎ আহ, মানুষ যখন এইসব বানানো শুরু করে দিয়েছিল, তো তারা তো নিশ্চয়ই কোনো না কোনো ব্যবসা করবেই, বা এ ধরুন কেউ চাষ করছে, কেউ গয়না বানাচ্ছে, কেউ কার্পাস দিয়ে, তুলো দিয়ে, সুতো দিয়ে জামা কাপড় তৈরি করছে, তো একজনের জিনিস আরেকজনের কাছে কিভাবে আসবে, তো বিজনেস তো তাকে করতেই হবে। তো সেক্ষেত্রে যে বিজনেসটা ছিল, সেটা কিন্তু মেনলি বিনিময় প্রথা হতো, অর্থাৎ কিছুটা ধান দিলে বদলে ও কিছুটা কাপড় দিল, ও কিছুটা গয়না দিল। তো এইভাবে কিন্তু বিজনেস চলতো, এবং এই বিজনেসে
হ্যাঁ, মেইনলি এই ধরনের বিজনেসগুলোই হতো। ধান, চাল, সরি, বারবার ধান বলে ফেলছি। গম, যব, বিভিন্ন শিল্পের যে সমস্ত জিনিসগুলো, এই সবকিছুই কিন্তু মোটামুটি বিজনেস হতো এবং বিজনেসের জন্য তারা কিন্তু মু আ সিলমোহর ব্যবহার করতো। এই সিলমোহরটা আমি খুব ভালো করে দেখাবো যখন আমি আইভিসি পড়াবো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়াবো। এবং এরপর যদি আমরা বলি কজ অফ এন্ড, অর্থাৎ এই মেহেরগড় সভ্যতা, এই মেহেরগড় সভ্যতা শেষ হয়ে যাওয়ার কারণ। মেহেরগড় সভ্যতা শেষ হয়ে যাওয়া কথাটা কিন্তু বলাটা একটু ভুল হবে, কেননা মেহেরগড় সভ্যতা শেষ হয়ে যায়নি। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমরা যদি ইতিহাসের সেই মহেঞ্জোদারো সিনেমাটার কথা মনে করি, যে যখন ওরা কি করছিল, নিজেদের আহ, নিজেদেরকে বাঁচানোর জন্য ওরা ধীরে ধীরে বড় বড় শহরের দিকে যাচ্ছিল, হরপ্পা, মহেঞ্জোদারো, এই সমস্ত জায়গার দিকে চলে যাচ্ছিল। অর্থাৎ এই গ্রামকেন্দ্রিক যে সভ্যতাটা, এটা কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে যখন হরপ্পা, মহেঞ্জোদারো এগুলো তৈরি হচ্ছিল, বড় বড় নগর তৈরি হচ্ছিল, সেই গ্রামকেন্দ্রিক সভ্যতাগুলো কিন্তু ধীরে ধীরে নগর কেন্দ্রিক সভ্যতার দিকে পরিবর্তিত হয়ে যায়, যে কারণেই এই মেহেরগড় সভ্যতা, এটা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ এই গ্রামকেন্দ্রিক সভ্যতাটা ধীরে ধীরে নগর কেন্দ্রিক সভ্যতায় পরিণত হয়। অর্থাৎ মেহেরগড় সভ্যতা কিন্তু অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে যায়নি। ওকে, তো এরপর আমরা এই আইভিসি, যেগুলো নিয়ে আমি অনেক সাসপেন্স রাখলাম, এগুলো কিন্তু কমপ্লিটলি আমরা দেখব যখন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে পড়ব। এবং তখন দেখব এই যে আমরা প্রিস্টকে দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করা প্রিস্ট, এদেরকে কোথায় কিভাবে পাওয়া গিয়েছিল, বা এই কমপ্লিট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে একেবারে কমপ্লিট আমি তোমাদেরকে, মানে কি বলে, একেবারে জিরো টু হিরো বানানোর জন্য চেষ্টা করব। ওকে, তো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে, এবং তোমাদের আর কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে জানিও। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই পড়তে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।